রাজনীতি বনাম প্রেমনীতি লিখেছেন মাহারিন তৃণ। গল্পের পঞ্চম অংশ। বিকেলবেলার ঘুমের দরজায় কড়া নাড়ার শব্দ হয়। বালিশে মুখ ডুবিয়ে ঘুমরত রমণীর সে শব্দ কর্ণকুহরে প্রবেশ করে বেশ খানিকটা সময় পরে কপালের ভাঁজগুলো ফুটে এসে আবছা চোখ মেলে তাকায়। পিটপিটে চোখে ঘড়ির দিকে এক পলক সময় দেখে সে মুখে হাত দিয়ে হাই তোলে। মাগরিবের আজান হতে এখনো ঢের সময় বাকি। এখন আবার কে নক করছে তাহলে? বিছানার পাশে রাখা ওড়নাখানা গায়ে মুড়িয়ে উঠে পড়ে বিছানা থেকে শেহরিন। ঘুম হতে ঘুম ঘুম ভাবটাকে কোনো মতে দমিয়ে এসে দরজা খোলে। সরি মামনি, ডিস্টার্ব করলাম একটু। ভেতরে আসুন মামা। সমস্যা নেই, একটা কথা বলতে এসেছিলাম। জি বলুন। শফিক সাহেব কিছুটা সময় নিয়ে ঠান্ডা গলায় বলেন, বাসায় দুজন গেস্ট এসেছেন, ওনারা তোমার সাথে মিট করতে চায় মামনি। আপনার অফিস কলিগ মামা? না, আমার অফিস কলিগ নয়, তবে বেশ পরিচিত। শেহরিন স্বাভাবিকভাবে বিষয়টা নিতে চেয়েও পারে না। দ্বিধাগ্রস্ত মন নিয়ে খানিকটা সুরে তুলে বলে, আমার সঙ্গে মিট করতে চাইছে কেন? তোমাকে দেখতে এসেছেন যেহেতু মিট তো করতেই চাইবে অনিভা। মামির কথায় পিছনে দৃষ্টি মেলে শেহরিন। শাহিদা বেগম হাসি হাসি মুখ করে এগিয়ে এসে বলেন, জনাবের তোমাকে বেশ পছন্দ হয়েছে। একদম সরাসরি বাসায় এসেছেন, প্রস্তাব রাখতে ভাবতে পারো। ঝটপট তৈরি হয়ে নাও এখন। আমি আসলে কিছুই বুঝতে পারছি না আপনাদের কথা মামি। মিরসরাই উপজেলার নির্বাহী অফিসার তৌসিফ আহমেদ 3 মাসে আগে বদলি হয়ে চট্টগ্রামে এসেছেন। তোমার আঙ্কেল মানে আরাফাতের ফ্রেন্ড। মেবি ডিসি হিলে তোমার কোনো প্রোগ্রামে সে তোমাকে দেখেছিল, আর সেখানেই তোমাকে তার ভালো লেগে যায়। আজকে এসেছেন আমাদের সঙ্গে সরাসরি আলাপচারিতার সাথে, সেই সাথে তোমাকে দেখতে। শেহরিনের কাছে সম্পূর্ণ বিষয়টা বুঝতে সময় লাগে। এর মধ্যে ইউএনও কোথা থেকে এলো? কখনো বা তাকে দেখলো, আবার কখনোই বা পছন্দ করলো। সরাসরি আবার বাসায় অবধি এসে গিয়েছে। আজব তো, মাত্র 2 দিনের ব্যবধানে এত কিছু। ভ্রুযুগল বিস্তর বাঁকিয়ে সে জিজ্ঞেস করে, আমাকে এখন কি করতে হবে সেজন্য? দেখো মেয়ের কথা, তোমাকে সে পছন্দ করেছেন, দেখতে এসেছেন। বিষয়টা কি মিন করছে তুমি বুঝতে পারছো না? শফিক সাহেব শেহরিনের মাথায় হাত বুলিয়ে কোমল গলায় বলেন, প্রতিষ্ঠিত একটা ছেলে, বয়স অল্প, এত ভালো পদে গভর্নমেন্ট জব করছে। তোমার নিশ্চয়ই অপছন্দ হবে না? অপছন্দ শব্দটাই বেমানান মোমুর বাবা। আরাফাত আমাকে নিজে ছেলেটার ব্যাপারে সব বিস্তর জানিয়েছে। ভীষণ ভালো, বংশও বেশ উঁচু, আমাদের অনিভার জন্য একদম পারফেক্ট হবে। তোমার কি কোনো আপত্তি আছে মামনি? তোমার বাবাকে আমি জানিয়েছি। দুলাভাই আমাকে বলেছেন তোমার মতামত আগে নিতে। শেহরিন নিষ্পলক চাহনি মেলে মামার দিকে। আপত্তি? আপত্তি কি তার আদৌ আছে? নেই তো, কিন্তু এরপরেও মনের ভেতরে হুট করে এত অশান্ত হাওয়া বইছে কেন? কিছু কি পিছুটান তার সত্যি রয়েছে, নাকি কারো? অনিভা প্লিজ না করো না। তোমার মামা, আমি, আরাফাত সবাই আশাবাদী তোমাকে নিয়ে। ওনাদেরকে আমরা পজিটিভ সাইন দিয়েছি। এখন তুমি যদি আপত্তি করো, তাহলে আমরা ছোট হব তাদের কাছে। মামা আগেই কথা কেন দিয়েছেন? বাবা তো বলে দিয়েছে আমার মতামত নিতে। তাহলে তুমি কি কাউকে পছন্দ করো? মানে ওই এমপি সাহেব? কি বলছো তুমি মোমোর বাবা? এর মাঝে এমপি সাহেব কেন আসবে? অনিভা নিজে বলেছে কোনো সম্পর্ক নেই। মামির কথায় শেহরিনের কিঞ্চিত রাগ হয়। তীক্ষ্ণ চোখে এক নজর তার দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, কানাবগির মা গিরগিটির সেরা বন্ধু। সেদিন এত বলার পরও তো বিশ্বাস করনি। আজ ঠিকই মামার সামনে বিশ্বাসের ঝুলি খুলে বসেছ। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যাক, তাহলে তো আর কোনো অসুবিধা থাকলো না। মামনি ঝটপট তৈরি হয়ে এসো তো, ওনার অপেক্ষায় আছেন। শফিক সাহেব শেহরিনকে বুঝিয়ে চলে যেতেই শাহিদা বেগম শেহরিনের মুখোমুখি এসে দাঁড়ায়। নির্মেদ কণ্ঠে বলে, আমি কাজুকে দিয়ে একটা শাড়ি পাঠিয়ে দিচ্ছি, তৈরি হয়ে এসো। শাড়ি পরতে হবে কেন? শাড়ি পরলে তোমাকে সুন্দর লাগে তাই। সুন্দর অসুন্দর দিয়ে কি হবে মামি? পছন্দ তো উনি করেই ফেলেছেন। এখন ছেঁড়া কাপড় পরে গেলেও নিশ্চয়ই তিনি অপছন্দ করবেন না। শাহিদা বেগম শেহরিনের ধারালো কথায় কিছুটা বিস্মিত হন। মেয়েটার দিনকে দিন কথার ঝুলি ঝরঝরে হচ্ছে। এরকম মেয়ে কাছে রাখা বিপজ্জনক। তার উপরে যদি এমপি সাহেবের সঙ্গে সত্যি কিছু থেকে থাকে,
তো আরও বিপদ। তার চেয়ে আগে আগেই বিদায় নেওয়া ভালো। দেখতে আসলে সবাই শাড়ি পরাটাকেই প্রেফার করে, আমিও করেছি। এতে এত আপত্তি জানানোর কিছু হয়নি অনিভা। তবে আমি চাইবো তুমি শাড়ি পরো, আশা করি কথাটা রাখবে। আর হ্যাঁ শোনো, তোমার মামা আর আরাফাতের সম্মানটাকে দয়া করে নষ্ট করবে না। বিয়ে যেহেতু করতেই হবে, মামার পছন্দের উপর ভরসা রাখতে পারো, খারাপ হবে না। শাহিদা বেগম চলে যেতেই শেহরিন চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ে, কোমরে এক হাত রেখে অপর হাতে কপাল চেপে ধরে সে। এভাবে হুটহাট বিয়ের তোড়জোড় তার কাছে অস্বাভাবিক লাগে। বাবার সাথে যে কথা বলবে সেটারও উপায় নেই। তার নিজস্ব মতামত বাবাও জানতে চাইবে, তখন কি বলবে? মতামতে না করলে কারণ জানতে চাইবে, আবার হ্যাঁ বললে কালকেই হয়তো বিয়ের আসরে বসতে হবে। কিন্তু একজন অচেনা মানুষকে না চিনে, তার সম্পর্কে না জেনেই একটা পরিণতির দিকে যাওয়াটা বোকামির। আর সবচেয়ে বড় কথা, শেহরিন লাঞ্ছিত হয়ে অন্যদিকে ভাবতে গেলে আবার ফিরে আসে তৎক্ষণাৎ। হতাশাগ্রস্ত কণ্ঠে নিজ মনে বলে, বড় কথা কিছু নেই, আমার ওনার সঙ্গে কোনো কানেকশন নেই, তাই মন খারাপেরও কিছু নেই। নীল রঙের একখানা জামদানি শাড়ি শাহিদা বেগম কাজুকে দিয়ে পাঠায় শেহরিনের কাছে। শাড়িখানা বেশ সুন্দর, ঢেউ খেলানো জলপার মোটিফে সজ্জিত। হাতে নিয়ে কিছুক্ষণ চুপটি করে বসে থাকে অস্থির রমণী। অতপর মোমো দরজায় নক করে তাড়া দিতেই সে উঠে যায় তৈরি হতে। মন বিষণ্ণতায় ভুগছে শেহরিন, কেন ভুগছে বুঝতে পারছে না। বিয়ে শব্দটার সঙ্গে সে খুব একটা পরিচিত নয়। জীবনের শুরুতেই বাবা মায়ের মধ্যে আজন্ম দূরত্ব তাকে ভীত করে তুলেছে। শুধুমাত্র দেখতে আসার বিষয়টাও তার কাছে জটিল লাগে। মামির ভাষ্যমতে এই দেখা নামে মাত্র, হতে পারে ফর্মালিটি। দুপক্ষেরই মত যেহেতু স্পষ্টত, সেক্ষেত্রে বিয়েটাও অস্বাভাবিক কিছু নয়। নানান ভাবনা চিন্তাকে গুটিয়ে শেহরিন একদমই সিম্পলভাবে তৈরি হয়ে নেয়। না চোখে কাজল, না ঠোঁটে লিপস্টিক, শুধুমাত্র চুলগুলোকে আঁচড়ে গুছিয়ে মাঝখানে সিঁথি করে রাখে। কানে মামনির সোনার ছোট্ট দোলটার দিকে তাকিয়ে পরিবর্তন করার চেষ্টা হতে সরে আসে। নিজেকে একটাবার আয়নায় দেখে আঁচল তুলে বের হয় ঘর থেকে। ড্রয়িং রুমে বসারত 4-5 জন মানুষ, সামনে রয়েছে নানান নাস্তা সাজানো। চায়ের কাপে গল্পে আসরে বেশ ডুবে রয়েছেন সবাই। মনিকা আন্টির হাসির শব্দ যেন কমেই না কোনোভাবে। স্যুটবুট পরিহিত দুজন পুরুষ সামনের সোফাটায় বসা, তন্মধ্যে একজন পায়ের উপর পা তুলে চা পান করতে ব্যস্ত। সম্পর্কে তিনি তৌসিফ আহমেদের চাচা ইমদাদুল আহমেদ, বয়স 50 অতিক্রম হয়েছে এমন। অন্যদিকে স্বয়ং পাত্র তৌসিফ আহমেদ 33 পার করা ক্যাডার। চেহারার গড়ন তার বেশ ছিমছাম, অধিক ফর্সাই মনে হবে বিলাতি ফেরত বাংলাদেশি। তবে কাটছাঁট করে সুদর্শন পুরুষের খাতায় তার নাম লেখানোই যায়। অপেক্ষার অন্তিম দশা পার করে শাহিদা বেগম শেহরিনকে নিয়ে আসেন সবার মাঝে। ডিসি হিলে সেই শাড়ি পরিহিতা রমণীকে আজ তৌসিফ দেখে সমুদ্রের নীল জলরশি রূপে। একদম সাজসজ্জাবিহীন নারী কায়াকে দেখে তার চোখ যেন সরে না সেদিকেতে। মুখে ফুটে বিস্তৃত হাসি। সালাম দাও অনিভা। শাহিদা বেগম কানে কানে শেহরিনকে বলে দিতেই তার টনক নড়ে। বিষয়টা বেমালুম ভুলে গিয়েছিল। মাথা নিচু করে কণ্ঠ নামিয়ে সে উপস্থিত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সালাম দেয়। ইমদাদুল আহমেদ চায়ের কাপ রেখে ঠিক হয়ে বসেন। হাসি মুখে সালামের উত্তর নিয়ে বলেন, বসো মা, বসো। শেহরিন মামার পাশে গিয়ে বসে। আসা মাত্রই কেমন অদ্ভুত অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। জীবনের প্রথম সে কোনো পাত্রপক্ষের সামনে এভাবে উপস্থিত হয়েছে। বিষয়টা সবার কাছে ছোট মনে হলেও তার কাছে সম্পূর্ণ নতুন আর খাপছাড়া। তার উপরে বাবা নেই পাশে। বাবা ছাড়া যে এক পা এগোতে পারে না, সে কিনা বসেছে বিয়ের সরঞ্জামে। নাম কি তোমার মা? সাবরিনা শেহরিন অনিভা। বাহ, সুন্দর নাম। আমরা ওকে অনিভা বলে ডাকি, তবে শেহরিন নামটাও অনেকে ডাকে। ইমদাদুল আহমেদ ভাতিজার দিকে তাকিয়ে হেসে বলেন, আমাদের অবশ্য নাম নিয়ে ঝামেলা হবে না, ডাকতে হবে সেই বৌমা বলেই। একসাথে মৃদু হাসির কলরব ওঠে। তফসিফ লজ্জা পেলেও শেহরিন লজ্জা পায় না। তার কেমন জানি রাগ লাগে। কেন রাগ লাগে সেটা তার নিজেরও অজানা। ঠিক বলেছেন, তৌসিফ কথা বলো, কিছু জানতে হলে জিজ্ঞাসা করো। আফটার অল তোমারই তো পছন্দ। সমস্যা নেই, বলুন আপনারা। মনিকা আন্টি জোর গলায় বলেন, আর লজ্জা পাচ্ছেন কেন ভাইয়া? আরাফাত তো আমাকে বলেছে
আপনি নাকি অনিভাকে দেখা মাত্রই কুপোকাত হয়ে গিয়েছিলেন। তৌসিফ দেনামোনা করে জড়তামাখা কণ্ঠে বলে, এতক্ষণ আপনাদের মাধ্যমে তো সব জানাই হয়ে গিয়েছে, আর সেরকম কিছু জানার নেই। আচ্ছা, আমরা একটু আলাদা কথা বলতে পারি কি? নিশ্চয়ই পারো। এটা কি বলতে হয় নাকি? তবে আমার মনে হয় এই সুন্দর সন্ধ্যায় এভাবে ঘর কোনো না হয়ে বসে তোমরা চাইলে বাইরে ঘুরে আসতে পারো। খোলা হাওয়ায় দুজন দুজনের সঙ্গে একটু সময় ব্যয় করলে, চিনলে জানলে নিজেদের মতো করে। মন্দ নয় বিষয়টা। মামনি, তুমি কি যাবে? আরে দুলাভাই, আপনিও না। অনিভা কি মুখের উপরে হ্যাঁ বলতে পারবে, নাকি সবার সামনে? মেয়ে মানুষেরা এই ক্ষেত্রে ভীষণ লজ্জা পায়। ওটা আপনি বুঝবেন না। নিশ্চয়ই যাবে। শেহরিন শাড়ির আঁচল চেপে ধরে নিজের রাগ দমায়। মনে মনে কানাবকির আরেক মাকে শত গালি ছুড়ে। ব্যাক্কেল মহিলা কোথাকার! এই সন্ধ্যারাতে অচেনা একজন লোকের সঙ্গে কিভাবে তাকে বাইরে পাঠানোর কথা বলে? যতই হোক কেডার, উচ্চপদস্থ কর্মকর্তা। হুট করে এইভাবে বিশ্বাস করাটা মোটেও উচিত নয়। আর মনে কি আছে সেটা বলা মুশকিল। যদি উল্টাপাল্টা কিছু বের হও তাহলে? দুজনে একটু ঘুরে এসো কোথাও। যা যা জানার জেনে নাও। বৌমাকে ঘরে তুলতে কিন্তু আমরা বেশি সময় নিব না। ভাই ভাবিকে শীঘ্রই দেশে আসার কথা বলবো। অনিভা, ওঠো। মামি মোমোকে নিয়ে যেতে পারি কি সাথে? শেহরিনের কথায় উপস্থিত সবাই একটু অপ্রস্তুত হয়ে ওঠে। শাহিদা বেগম জোরপূর্বক হেসে বলেন, ধুর বাচ্চা, মোমো গিয়ে কি করবে? তোমরা দুজনেই যাও। বিষয়টা বিয়ে নিয়ে, অনেক সিরিয়াস। এখানে মোমো আরশকে টেনো না। তৌসিফ বসা ছেড়ে উঠে দাঁড়ায়। দুহাতে পরিহিত স্যুটটা হালকা টেনে গলা ঝেড়ে বলে, ভয় পাবেন না, বিশ্বাস করতে পারেন। আপনাকে ভালোভাবে বাসায় ফিরে দেওয়াটা আমার প্রধান দায়িত্ব থাকবে। ভরা লোক সমাগমের শেহরিন আর আপত্তি করার সুযোগ পায় না। মামার সামনে মুখ ফুটে না করা মানে নিচু করা তাকে। এর উপরে তো দুটো কানাবগির মা বসে আছে, যেতে না চাইলেও জোর করে পাঠিয়ে ছাড়বে। সে যেতেই হবে তাকে। শুধু শুধু কথা বাড়ানোর মানে হয় না। ছোট করে নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায় সে। হাঁটা পথে পা বাড়ায় উদ্দেশ্যহীন এক যাত্রায়। আঁধারে ঢাকা সন্ধ্যা, চারপাশটা শান্ত নিরিবিলি। পাহাড়ের ঢালে ঘেঁষা ফয়েজ লেকে বইছে নির্মল হাওয়া। সবুজে ঢাকা সারি সারি গাছপালা আর স্বচ্ছ নীল পানি ম্লান জ্যোৎস্নায় চিকচিক করে ওঠে। শেহরিন তৌসিফ গাড়ি থেকে নেমে ধীরে ধীরে লেকের ভিতর হাঁটতে থাকে। দুজনের মধ্যে চলমান নীরবতা ভাঙাই তৌসিফ নিজেই। কণ্ঠ পরিষ্কার করে বলে, কমফোর্টেবল ফিল করছেন? জি। পাহাড় পছন্দ? হুম। ভাইয়া বলল আপনি নাকি প্রকৃতি পছন্দ করেন অনেক। লোকটা ভাইয়া হিসেবে কাকে সম্বোধন করেছে বুঝতে পারে না শেহরিন। কিছুক্ষণ চুপ থেকে নরম গলায় উত্তর দেয়, জি, প্রকৃতি ভালো লাগে। চলন্ত পথে তৌসিফ নিজ হতেই টুকটাক কথা বলতে বলতে এগোয়। অন্যদিকে শেহরিন হু-হা জি এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। নিজ হতে কিছু প্রশ্ন মনে জমা হলেও উন্মুক্ত করে না সে। তৌসিফ কথা বলার বাহানায় সতর্ক চোখ মেলে বারে বারে শেহরিনের দিকে। মেয়েটার শাড়িতে নজর কাড়া রূপ তার বুকে প্রেমের জোয়ার তোলে। ইচ্ছে জাগে হাতটা ধরে হাঁটতে। নিজ হতে সে কিছুটা দূরত্ব গোছানোর জন্য কথার বাহানায় শেহরিনের দিকে হেলে। শুনলাম চট্টগ্রাম ২ আসনের বর্তমানে যিনি সংসদ সদস্য রয়েছেন, সান্নিধ্য শাহজাদ খান, উনি নাকি তোমার পিছু লেগেছিলেন, পছন্দ করতেন এমন কিছু, তোমার খোঁজ খবরও নিতেন। শেহরিন তৌসিফের তার দিকে হেলে আসা দেখে নিজেকে পর্যাপ্ত দূরে সরাই। মনে মনে বেশ বিরক্ত হয় কানাবগির মায়েদের উপর। সব আমলনামা জাহির করেছেন অজানা লোকের কাছে। মানুষ মানুষকে পছন্দ করতেই পারে, সিরিয়াস কোনো ম্যাটার ছিল না। তৌসিফ যত সামান্য হাসে, ঠান্ডা গলায় বলে, হ্যাঁ তা তো, তবে এসব পলিটিক্যাল পার্সনদের থেকে সব সময় দূরে থাকবে। আমার শুনে ভালো লেগেছে যে তুমি এমপি সাহেবকে পাত্তা দাওনি। খুবই ভালো কাজ করেছ। এসব লোক সুবিধার নয়। আমরা তো প্রশাসনের লোক, আমরা জানি কে কেমন। উনি কি খুব খারাপ? এই পদে খুব সম্ভবত ওনার ১ না হয় ১.৫ বছর চলছে। এর মাঝেই অনেক অভিযোগ এসেছে। অনেক কথা সমালোচনা, থানা কেস অলরেডি ঘটিয়েও ফেলেছেন। বাট পাওয়ারফুল পার্সন এমপি পদে থাকলে এগুলো দুধভাত। কি কি অভিযোগ এসেছে? তৌসিফ এক পলক শেহরিনের দিকে তাকিয়ে বলে, আপনি শুনতে আগ্রহী? আপনি না বলতে চাইলে ইটস ওকে।
হাহা, আপনি তো ভালো কথা জানেন। আসলে অভিযোগ বলতে সকল ধরনের গ্যাঞ্জাম এবং ঝামেলার দিকটাই উনি এবং ওনার দল বেশি এক্সপার্ট। আমি এই 3 মাসে যতটুকু শুনেছি, দেখেছি আর কি। এছাড়া নানান ডার্ক সাইড তো আড়ালে থাকেই। সরকারি কর্মচারী উনিও আপনিও। শুধু রাজনৈতিক ব্যক্তিদেরই ডার্ক সাইড থাকে, আপনাদের থাকে না কেন? তৌসিফ খানিকটা অবাক চোখে তাকায় শেহরিনের দিকে। এই মেয়েটাকে যত সহজ সরল ভেবেছিল, আদৌ তো তা নয়। কথা বলার কৌশল বেশ নিখুঁত। বিকজ আমরা ক্ষমতালোভী নই। রাজনীতির চেয়ারে যারা বসে, তাদের চেয়ারের লোভ এত আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে যে এই চেয়ার বাঁচানোর জন্য তারা মানুষ মারতে দ্বিধাবোধ করে না। আপনি খোঁজ নিয়ে দেখবেন, এই এমপিও নির্দ্বিধায় 2-4টা খুনের আসামি হয়ে আছে। শেহরিনের কর্ণকুহরে খুন শব্দটা পৌঁছাতেই শরীরে শিহরণ বয়ে যায়। এক মুহূর্তের জন্য কল্পনায় ভাসে, উনি কি সত্যি মানুষ খুন করে? ওই সংযত দৃষ্টি কি সত্যি হিংস্র হয়ে উঠতে পারে? ক্ষমতার লোভে সে কি অস্ত্র চালায় নির্বিচারে? পূর্বকোণ পত্রিকার নাম শুনেছেন নিশ্চয়ই। 2 দিন আগে ডিসি হিলের পেছনে পরিত্যক্ত এক বাড়িতে সেই পত্রিকার সম্পাদক শাহমাদ শিকদারকে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তেই উঠে এসেছে পরিকল্পনা করে হত্যা। আমাদের মহলে কানাঘুষায় এমপি সাহেবের দিকে আঙ্গুল গেলেও সঠিক প্রমাণ যেহেতু নেই, তাই কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না। উনিই কেন? ওনার সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল। শেহরিন আর কিছু জবাব দেয় না। দীর্ঘশ্বাস ফেলে বলে, যাক, আপনারা তাহলে নিজেদের সুশীল হিসেবে দাবি করতে পারেন। অবশ্যই আমরা সুশীল। এসব নোংরা রাজনীতিতে আমরা গা ভাসাই না। আমাদের কাজ হলো রাষ্ট্রীয় আইন এবং সরকারের প্রশাসনিক আদেশ মান্য করা। আমরা সেটাই সঠিকভাবে করি। শেহরিন জোরপূর্বক ঠোঁট চেপে হেসে তৌসিফের কথায় সমর্থন জানায়। রক্ত, খুন, হানাহানি এসবে ভীষণ দুর্বল সে। রাজনীতি বিষয়টা এই কারণে তার পছন্দ নয়। প্রতিদিনের সংবাদ পত্রিকায় নানান ধরনের দুর্নীতির খবরে আরও মন উঠে গিয়েছে। কিন্তু মাঝে মাঝে বাবার থিওরিটাও তাকে বেশ ভাবায়। আচ্ছা, এই জগতে সবাই কি এক? শেহরিন: হ্যাঁ, আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি, তাই সোজাসাপটা কথাই বলছি। আমার তোমাকে প্রথম দেখাতেই ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। তোমার সুরে আমি সত্যি বলতে মূর্ছিত হয়ে গিয়ে পড়েছিলাম। সেখান থেকেই ভালো লাগা। আমি বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাকে তোমার বিয়ে করতে কি কোনো আপত্তি রয়েছে? শেহরিন চুপ হয়ে যায়। আবার সেই আপত্তি অনাপত্তি নিয়ে প্রশ্ন। সে নিজেই যেখানে দ্বিধাদ্বন্দ্ব, সেখানেই উত্তর ইকবাল দিবে কি? তবুও পরিস্থিতিটাকে হালকা করতে সে ধীর কণ্ঠে বলে, আমি কিছুটা সময় চাই। কত সময়? খুব তাড়াহুড়ো? ন, সেরকম নয়। তবুও একটা ধারণা করে রাখতাম। আমি আপনাকে জানাবো। আসলে হুট করেই একটা সম্পর্ককে পরিণতি দেওয়ার আগে কিছুটা ভাবনা চিন্তা করা উচিত, পরে যাতে আফসোস করতে না হয়। তৌসিফ শেহরিনের প্রতি উত্তরে খুব একটা সন্তুষ্ট হয় না। এটা তার ক্লিন শেভড মুখরেখা দেখেই বোঝা যায়। অনিচ্ছুক হাসি ঝুলিয়ে বলে, আমার মতো ওয়েল এডুকেটেড ছেলেকেও ওয়েটিং লিস্টে থাকতে হচ্ছে। সবাই বলে ক্যাডারদের নাকি পাত্রীর অভাব হয় নাই, বাট রিয়েলিটি এটাই। কেন, ক্যাডাররা কি স্পেশাল কোনো খাতে অন্তর্ভুক্ত যে তাদের জন্য পাত্রীর অভাব পড়াটা বেমানান? নো, বাট সব মেয়ের ফ্যামিলিতেই আমাদের মতো ছেলে স্বপ্ন দেখে। বাহ, আপনি তো দেখি নিজেকে নিয়ে বেশ প্রাউড ফিল করেন। গুড গুড। অবভিয়াসলি, আমি আমার যোগ্যতা এবং মেধায় এখানে এসেছি। গর্ব করব না? ইয়েস, করব না অবশ্যই। বাট একটু খেয়ালে রাখবেন, দেখবেন অতিরিক্ত প্রাউড ফিল যেন আত্ম অহংকারে গিয়ে না পৌঁছায়। অহংকার খুব খারাপ একটা কোয়ালিটিস। আপনি যত বড় পেশাতেই থাকুন না কেন, নিজের মধ্যে অহংকার বজায় রেখে চললে আপনার মূল্য একদম নিচুতে এসে পৌঁছাবে। মুখের উপরে সব পাঠে উত্তরে তৌসিফ খানিকটা অপ্রস্তুত হয়ে ওঠে। বিষয়টাকে ঘোরাতে হাত ঘড়িতে সময় দেখতে দেখতে বলে, আচ্ছা, এসব কথা রাখি। আপনি সময় নেবেন, ঠিক আছে, তবে খুব বেশি নয়। আর হ্যাঁ, আমি কিন্তু না বাক্য আপনার থেকে শুনবো না। সময় হোক, চলুন এবার তাহলে ফিরি। ফয়েজ লেক হতে বের হয়ে পাকা রাস্তায় উঠে তৌসিফ শেহরিন। কিছুটা দূরে গাড়ি পার্ক করে রাখা। এতক্ষণ কথা বলতে বলতে 8:30 বেজে গিয়েছে। অন্যদিকে বিদ্যুতের ঝলকানি বেড়েছে দ্বিগুণ। কখন যে ঝোপ করে বৃষ্টি নামবে ঠিক নেই। এক্সকিউজ মি, 1 সেকেন্ড। শিওর। তৌসিফের হুট করে কল আসায় সে শেহরিনকে সামনে এগোতে বলে পেছনে দাঁড়িয়ে পড়ে। পকেট হতে ফোনটা বের করে রিসিভ করতেই
অপর পাশ হতে গমগমে কণ্ঠে ভেসে আসে, 70% প্রফিট ডান। মিস করতে না চাইলে এখনই চলে আসুন, পরে কম হলে কিন্তু আমি দায়ী নই। তৌসিফ বিস্মিত চাহনিতে সামনে শেহরিনের দিকে এক পলক তাকিয়ে বলে, 10টার দিকে আসলে হবে না? আমি একটু বিজি আছি এই মুহূর্তে। এর চেয়ে বিজি আপনি আর কোনো কাজে থাকতে পারেন অফিসার। আচ্ছা দেখুন, যেটা ভালো মনে হয় করুন। 70 থেকে 30%-এ এলে প্লিজ আমাকে বলবেন না। অ্যাকচুয়ালি আমি ওকে ওকে ওকে, আমি আসছি। তৌসিফ তাড়াহুড়া করে ফোন রেখে দেয়। সামনে চলা রমণীকে পিছু ডেকে সে এগিয়ে যায় তার পানে। শেহরিন, একটা সমস্যা হয়ে গিয়েছে। জি, আমার একটা জরুরি কল এসেছে। এই মুহূর্তে আমাকে মিরসরাইয়ে যেতে হবে। আই এম সরি, আপনি প্লিজ মাইন্ড করবেন না। আপনাকে বাসায় ড্রপ করে দিতে পারছি না বলে আমি আসলে নিরুপায়। শেহরিন আশ্চর্য দৃষ্টি মেলে তৌসিফের দিকে। এই লোকের কথায় সে তাজ্জব বনে চলে যায় মুহূর্তেই। কি বলছেন উনি? ঝড় বাদলের দিনে এভাবে একটা মেয়েকে রাস্তায় একা রেখে সে সরি জপছে? শেহরিন এই সরি দিয়ে কি করবে? হাতে তো কোনো পার্স কিংবা মোবাইল ফোনও আনেনি। এত দূর তো আসার কথা ছিলই না। কথা ছিল বাসার সামনে রাস্তায় হাঁটাহাঁটি করে কথাবার্তা সম্পন্ন করা। কিন্তু এই লোকেই তো স্ব ইচ্ছায় তাকে এখানে নিয়ে এসেছে। আর এখন আবহাওয়ার যা অবস্থা, গাড়িরও কোনো চিহ্ন নেই। সে কি করবে? বিতৃষ্ণ গলায় কোনো মতে ঠোঁট ফুঁড়ে উচ্চারণ করে, ঠিক আছে, যেতে পারেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম আপনি বুঝবেন। ওকে বাই, শীঘ্রই দেখা হবে। তৌসিফ পার্কিংরত গাড়ি নিয়ে চলে যায় নিমিষেই। শেহরিন ঠোঁটে কামড়ে বিদঘুটে ব্যাপারটা হজম করতে গিয়েও যেন হজম করতে পারে না। ভেতরে হতে উগরে আসে তার, এই লোকটা উচ্চশিক্ষিত কিন্তু বিবেকবোধ নিম্নতর। ড্রপ করে দিতে না পারতো অন্তত একটা গাড়ি ঠিক করে দিতে পারে। এগুলো তো বেসিক সেন্স। এত অজ্ঞাত, অথচ আসার সময় সবার সামনে গলা উঁচু করে বলল দায়িত্ব নিয়ে বাসায় ফিরিয়ে দিয়ে আসবে। এই তার নমুনা? স্টুপিড। হালকা হাওয়া ছেড়ে দমকা হাওয়া বইতেই শেহরিন গায়ে শাড়ির আঁচল ঘুটিয়ে হাঁটা ধরে বাসার পথে। এত দূর, এখন সে কিভাবে যাবে? আল্লাহ, আজকের জন্য একটা কিছু ম্যানেজ করে দাও। কিছু দূর আসতেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। যেরকম মেঘের ঝলকানি শুরু হয়েছে, মনে হচ্ছে তুমুল বর্ষণ নামবে। মাসটাই বৃষ্টির। প্রতিদিন নিয়ম করে একবেলা নামাটা খুব স্বাভাবিক। সকাল সন্ধ্যায় না নামলে রাতে নেমে তা পূরণ করবেই। ইস, অন্য কিছু আনেনি, যদি ছাতাটা আনতো তাও তো হতো। সাই সাই করে পাশ কাটিয়ে চলে যাওয়া গাড়ির হর্নে শেহরিনের বুক ধক করে ওঠে। কাদায় পা মেখে তার একাকার। বৃষ্টি ধীরে ধীরে জোরে শুরু হচ্ছে। শাড়ির আঁচল মাথায় টেনেও এখন কাজে দিচ্ছে না। এই যে ম্যাডাম, একটু দাঁড়ান, ভিআইপি গাড়ি যাবে, এখন যেতে পারবেন না। ট্রাফিক পুলিশের কথায় পা থামায় শেহরিন। তার মতো 2-4 জন পথচারী সহ কিছু যানবাহন আটকে আছে একপাশে। বৃষ্টি মাথায়ও এসব ভিআইপি প্রোটোকল দেখে তার বিরক্তির সীমা থাকে না। অযাচিত কাজবাজ। রাস্তার একপাশে দাঁড়িয়ে এসে পাশে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে, মন্ত্রী প্রজাতির কেউ? আমি জানি না। কিছু সেকেন্ডের মাঝেই গাড়ি, সারি সারি গাড়ি আসতে শুরু করে। 3টে পুলিশের গাড়ি সহ 4টে প্রাইভেট কার এবং একটা জিপ। বৃষ্টির মাঝে সাইরেন বাজিয়ে জোর গতিতে চোখের পলকে একে একে ছুটে যায় সব। কিন্তু তার মধ্যে একটা গাড়ি গিয়ে থামে কিছুটা দূরে, যার কারণে তার পিছনে থাকা একটা পুলিশের গাড়িও থামতে বাধ্য হয়। গাড়ি হতে 2জন পুলিশ হাতে ওয়াকি স্টিক নিয়ে বের হয়ে সেই গাড়ির দিকে এগোতেই ভিতর হতে কেউ একজন কিছু বলে। কিছু সময়ের কথাবার্তায় পুলিশ দুটো আবার ফেরত গিয়ে পাশ কাটিয়ে চলে যায়। স্যার, এই সময় প্লিজ পাবলিক প্লেসে যাবেন না। শেহরিন শিওর? আসিফ জানালা হতে মুখ ঘুরিয়ে বলে, জি ভাই, ওকে। আরহাম কপাল ভাঁজ করে ফুটিয়ে বলে, স্যার, মন্ত্রী সাহেবরা রয়েছেন, ওনারা বিষয়টা অন্যভাবে নেবেন। আর পাবলিক তো আছেই, নতুন ইস্যু ক্রিয়েট করবে। এভাবে জনসম্মুখে যাওয়া রিস্ক। আই ডোন্ট কেয়ার। সান্নিধ্য গাড়ি হতে নেমে পড়ে। আজকে সারাদিন সমাবেশে ছিল। লম্বা বক্তৃতা দেওয়ার কারণে গলার স্বর কিছুটা বসেও গিয়েছে। চোখে মুখে রাজ্যের ক্লান্তি। কিন্তু সবকিছুকে ছাপিয়ে সে তার শেহরিনে ধাবিত হয়। আরহাম, গাড়ি নিয়ে চলে যাও। আর আসিফ, তুমি আশেপাশেই থাকো। কেউ ছবি তুললে বিষয়গুলো হ্যান্ডেল করবে।
আচ্ছা ভাই, আপনি যান। সান্নিধ্য শেহরিনের দিকে অগ্রসর হতেই ট্রাফিক পুলিশ বাঁশি বাজায়। আটকে রাখা সমস্ত গাড়ি সাথে কিছু পথচারী চলে যেতেই সান্নিধ্য জোর কদমে হেঁটে শেহরিনের কাছে এসে দাঁড়ায়। ঝিরিঝিরি বৃষ্টি ভেজা লগ্নে পুরুষালী পারফিউমের চেনা গন্ধ নাকে যেতেই শেহরিন ঘোমটায় আবৃত মুখ বের করে তাকায়। ফলশ্রুতিতে সময়ের সঙ্গে সঙ্গে দুজনের দৃষ্টি দুজনের পানে স্থির হয়ে দেয়। সারাদিনের ক্লান্ত দেহ নিয়ে বাড়ি ফেরা এমপি সাহেব নীল শাড়ির সঙ্গে ঘোমটা টানা বধূরূপে লাবণ্যকে পরিপূর্ণভাবে দেখা মাত্র বুকে তীব্র ব্যথা অনুভব করে। নিশ্চল হয়ে ওঠে তার মস্তিষ্কের প্রতিটি নিউরন। ক্লান্তি ভুলে সে সতেজতায় ডুব দেয় মুহূর্তেই। এই মেয়ে এই মেয়ে তাকে অন্তর্দাহ করতে যেন সামান্য কার্পণ্যবোধ করে না। কেন বারে বারে অনাকাঙ্ক্ষিতভাবে তাকে আহত করতে হবে? কেন তার হৃদয় গ্রাস করতে হবে? নেতা সাহেবের ভিতরের নাজেহাল অবস্থার খবরটা কি সে জানে? অপরদিকে নেতা সাহেবকে কুপোকাত করা রমণী সুপরিচিত ব্যক্তিটিকে দেখে কিছুটা স্বস্তির দম ফেলে। লোকটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তার অজানা বা নেগেটিভ ধারণা থাকতে পারে, কিন্তু মানুষ হিসেবে লোকটা মন্দ নয়, এটা সে তার দৃষ্টি দেখেই নিশ্চিত হয়েছে বেশ আগে। তবে লোকটার থেকে বারে বারে সাহায্য চাইতে তার কিছুটা কোণঠাবোধ হয়। সে নিজেই চায় উনি দূরে থাকুক, অথচ বিপদে পড়লে ঠিকই সাহায্য গ্রহণ করে। ব্যাপারটা কেমন আয়রনি হয়ে যাচ্ছে। তবুও সবকিছু ছাপিয়ে নিষ্প্রাণ কণ্ঠে বলে, বিপদে পড়েছি। এখানে কেন তুমি? হেঁটে যাচ্ছিলাম। আপনারা ভিআইপি লোকজন যাচ্ছিলেন জন্য দাঁড়িয়েছি। কোথায় গিয়েছিলে? সাথে কেউ নেই? এক কানাবাগির ছা ছিল সাথে, আমাকে ফেলে চলে গিয়েছে। সান্নিধ্য শেহরিনকে একটা দোকানের নিচে নিয়ে দাঁড় করাই। আশেপাশে তাকিয়ে দেখে রাস্তা শূন্য, যানবাহনের টিকিটিও নেই। দু একটা করে কার আর সিএনজি যাচ্ছে শুধু। এই কানাবগিগুলো কে? আছে কিছু গিরগিটি প্রজাতি। আপনি নেমে এলেন কেন? আমাকে দেখে? হুম, কেন? সান্নিধ্য এবার ওপার গাড়ি দেখতে দেখতে গম্ভীর কণ্ঠে বলে, কেউ উঠিয়ে নেওয়ার আগে আমিও উঠিয়ে নিলে মন্দ কি? আসো। শেহরিন তটস্থ চোখে তাকায় সান্নিধ্যের দিকে, ভীত গলায় বলে, কোথায় নিয়ে যাবেন আপনি আমাকে? আপাতত আমার শ্বশুরবাড়ি চলো, এরপরে তোমার শ্বশুরবাড়ি যাব। ঝিরিঝিরি বৃষ্টিস্নাত রাত, পাশাপাশি হেঁটে চলেছে দুজন মানবী। খুব সম্ভবত পাওয়ার কাট হয়েছে বৃষ্টির কারণে। সোলার পাওয়ার্ড লাইটে ম্লান আলো ঝরছে রাস্তা জুড়ে। নির্জন রাস্তায় সামনে হতে আগত যেসব পথচারী আসছে সবাই মোটামুটি এমপি সাহেবকে দেখে স্থির চক্ষু মেলে পাশ কাটিয়ে যাচ্ছে। কেউ মুখ ফুটে কিছু না বললেও হয়তো পিছনে ঘুরে তাকালে বোঝা যাবে তাদের দৃষ্টি সেই একই ব্যক্তির উপরেই রয়েছে। কিন্তু এমপি সাহেবের সেদিকে বিশেষ একটা খেয়াল নেই। সে বুঝতে পারছে লোকজন তাকে দু চোখের ক্যামেরায় বন্দি করছে। একটু আগ অব্দি সমাবেশে ভাষণ দেওয়া নেতাকে হঠাৎ রাস্তায় একা মেয়ের সঙ্গে দেখাটা অস্বাভাবিকের মতোই। সে জানে পাবলিকের এই চক্ষু দৃষ্টি তাকে আবারও তুমুল সমালোচনায় নিয়ে আসবে। বিরোধী দল রটাবে নানান ধরনের গুজব। মিডিয়ার লোকেরা এসে অফিসের দোরগোড়ায় ভিড় জমাবে। আরহামের ঘাম ছুটবে সবকিছু ম্যানেজ করতে। স্বল্প সময়ের জন্য মারপিটও হয়ে যেতে পারে আড়ালে অন্তরালে। কিন্তু এই পুরুষের পরোয়া কিসে? সে যেটা করতে চাইবে সেটা সে নিজের ক্ষতি হলেও করবে। সাদা পাঞ্জিবে ভিজে সুঠাম দেহের পৃষ্ঠে লেগে রয়েছে। চুলগুলো হাত হতে ঝরছে এক দু ফোঁটা পানি। শান্ত চক্ষুতে তার দৃষ্টি সামনে নিবদ্ধ। এক অদ্ভুত শীতলতায় সে নিজেকে মুড়িয়েছে নিদারুণ চিত্তে। সারাদিনের দৌড়ঝাঁপিতে এইটুকু সময় তার কাছে মনে হচ্ছে বিশেষ কিছু। তার জারুল ফুল আজকে হয়েছে নীলাম্বরী, নীল কামিনী, যার কারণে মেঘে ঢাকা এই রাতে অদ্ভুত স্নিগ্ধতায় মোহাচ্ছন্ন হয়ে আছে সে। আর নিজেকে এই মোহ থেকে বের করে আনার সমস্ত পথ বন্ধ করে ফেলেছে অনেক আগেই। এখন শুধুই অপেক্ষা। অন্যদিকে আধভেজা শরীর, পায়ে কাঁদা মেখে চলা রমণী একটু আগে যে অনিশ্চয়তায় ভুগেছিল, এখন তা অনেকটাই উড়ে গিয়েছে। কিন্তু সে এই উবে যাওয়া শব্দটার সঙ্গে বিশেষ পরিচিতি লাভ করতে পারছে না, কারণ একঝুলি প্রশ্ন তার মস্তিষ্কে ঘটিয়েছে বিচরণ। কেন মনে হচ্ছে পাশে থাকা পুরুষটা তার জন্য নিরাপদ? উনি পাশে থাকলে নিশ্চিত সে ঘরে পৌঁছাবেই। এত ভরসা আত্মবিশ্বাস কোথা থেকে এলো, যেখানে এই মানুষটার হাজার অপরাধ, অথচ
সমাজের চোখে যে মানুষটা সুশীল, সে কোন বিবেকে? শেহরিন ভীষণ অনুতপ্ত অনুভব করে নিজের মনের ভেতরে। সমান্তরাল ধারায় তার পদরেখা চললেও বুকের ভেতরে অস্থির ঢেউ তোলে। কেন জানি মনে হচ্ছে সে এই মানুষটাকে বিপদে শুধুই ব্যবহার করছে, আর ভালো সময়ে প্রত্যাখ্যান। আদতে এটা করা কি উচিত হচ্ছে? ঠোঁটের অগ্রপ্রান্তে শুকিয়ে আসে, নিভৃতে ফেলে দীর্ঘশ্বাস। এসব প্রশ্নের উত্তর সে বাসায় গিয়ে মেলাবে তার একমাত্র উত্তরদাতা বাবার কাছে, নয়তো মানসিক অশান্তি কিংবা আত্মগ্লানি তার পিছু ছাড়বে না। এ পাশে আসো। হুম। সান্নিধ্য শেহরিনকে রাস্তার বাম পাশে রেখে ডান পাশে চলা যায়। সামনে একটা বেকারির দোকানে দুজন মানুষের অবস্থান দেখে সে শেহরিনকে একটুখানি পেছনে রেখে এগিয়ে যায় নিজ হতে সামনে। বেকারির দোকানের সামনে থাকা দুজন মধ্যবয়স্ক লোক এমপি সাহেবকে দেখা মাত্র এগিয়ে এসে অতঃপর একে অপরকে হ্যান্ডশেক করে কুশল বিনিময় করে। এমপি সাহেব রাস্তায়, তাও আবার পায়ে হেঁটে! এ জীবনে আর কত কি দেখতে হবে? মাঝে মাঝে হাঁটা ভালো, সঠিক। আপনাদের মতো দাপুটে নেতারা সাধারণ জীবনযাপন করলে আমরা জনগণ খুশি হই। সম্মুখে দাঁড়ানো লোকটি হালকা পিছু ঘুরে তাকায়, শেহরিনের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাদের বৌমা নাকি? বিয়ে করেছেন কবে? সান্নিধ্য জানতো তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই সে সরাসরি উত্তর না দিয়ে মৃদু হাসে। বাহ বাহ, ভালো, খুব ভালো করেছেন। চুপে চাপে হলেও বিয়েটা যে করেছেন এটাই অনেক। তাছাড়া তো আপনার ব্যক্তিগত জীবন নিয়ে রাজনৈতিক পাড়ায় বেশ চর্চা হয়। এই তো কিছুদিন আগেই তো পত্রিকায় বেরিয়েছিল এমপি সাহেব বৃষ্টিতে ভিজে কোনো মেয়ের জন্য নাকি ফুল কিনছে। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা এখন আপনারা তখন গুজব হিসেবে নিলেও এখন দেখছি সত্যি। নেতা সাহেব শুধু বৃষ্টিতে ফুলই কিনেন না, সস্ত্রীক বৃষ্টিবিলাসও করেন। ভালো ভালো। ইয়াং মানুষদের এনার্জি লেভেলই আলাদা। সারাদিন খাটুনি করে এসেও রাতে ফ্যামিলি টাইম বের করতে পারে। খুব ভালো। সবকিছুরই ব্যালেন্স রাখতে হয়। এনিওয়ে, দেখি বৌমার সঙ্গে একটু পরিচিত হই। শেহরিন শুকনো ঢোক গিলে। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে তার। ব্যক্তি দুজন অনেক দূরে জল গড়িয়ে নিয়েছে। তাদের কথাবার্তার সঙ্গে বাস্তবিক যে কোনো মিল নেই সেটা এখন বলবে কি করে? সরাসরি না করলেও বিষয়টা অন্য চোখে দেখবেন তারা। বিশেষ করে এমপি সাহেবের ইমেজের উপর প্রভাব পড়বে। লোকটার থেকে এত সাহায্য করাচ্ছে সে, কৃতজ্ঞতাস্বরূপ একটু কিছু তার জন্য না করাটা খারাপ দেখায়। তবে এমপি সাহেব যেহেতু কৌশলে হ্যাঁ না কে এড়িয়ে গিয়েছে, তাহলে তারও সরাসরি কিছু না বলে কৌশল অবলম্বন করা উচিত। এমপি সাহেবের চেয়ে বয়সে বড় আঙ্কেল ক্যাটাগরির লোক হলেও কি সম্বোধন করবে বুঝতে পারে না সে। আলতো চোখে সান্নিধ্যের দিকে এক পলক তাকিয়ে ম্লান কণ্ঠ ঠিকরে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বৌমা? জি, আপনারা? ভালো আছি। তোমাদের দেখে আরো ভালো লাগছে। যাক, নেতা সাহেব যে রাজপথের পাশাপাশি সংসার সামলাচ্ছে এই অনেক। তা তোমার নাম? জি, অনিভা। সুন্দর নাম। আর আমি হচ্ছি আখতারুজ্জামান খন্দকার, আর ইনি হচ্ছেন আফজাল হোসেন। আমরা দুজনই তোমার চাচা শ্বশুরের বন্ধু। শেহরিন জোরপূর্বক হাসে। পরিচয় পর্ব তাহলে চাচা শ্বশুর পর্যন্ত চলে গিয়েছে, অথচ আসল শ্বশুরেরই খোঁজ নেই। কি আজব কারবার। আচ্ছা, আসি এখন। এই দাঁড়াও দাঁড়াও, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কত দূর যাবে তোমরা? হালি শহর এভাবে যাবে নাকি? সান্নিধ্য ধীরকণ্ঠে প্রত্যুত্তর দেয়, দেখি সামনে কিছু পাওয়া যায় নাকি। গাড়ি আনোনি? আনলে কি ভিজে যেতাম? তোমার সঙ্গে সাঙ্গপাঙ্গরা কোথায়? আপনার গাড়ি আছে সাথে? আখতারুজ্জামান পাশ ফিরে তার পার্কিং করে রাখা গাড়ির দিকে তাকিয়ে বলে, হুম, আছে। কেন? আধা ঘন্টার জন্য নিচ্ছি। এখানেই ওয়েট করুন আপনারা আপাতত। কিন্তু ড্রাইভার আছে তো? গাড়িতে তো ড্রাইভার থাকবেই। সান্নিধ্যের বাঁকা কথায় আখতারুজ্জামান সাহেব নিরাশ গলায় বলেন, এতক্ষণ অপেক্ষা করব? বাসায় বিশেষ কোনো কাজ আছে? না, সেরকম কিছু নেই। তবে সান্নিধ্য আর দাঁড়ায় না। আখতারুজ্জামানের কথাকে উপেক্ষা করে শেহরিনকে সঙ্গে নিয়ে সরাসরি চলে আসে পার্কিং করা গাড়ির কাছে। ভিতরে বসারত ড্রাইভারকে উইন্ডোতে নক করে ঠিক হয়ে বসার ইশারা দেয় সে। অতঃপর দরজা খুলে শেহরিনকে ভিতরে বসতে বলে। শেহরিন শাড়ি সামলে ভিতরে বসাকালে তার জুতোর সঙ্গে শাড়ি পেঁচিয়ে ধরে। গাড়িতে ওঠা পথে বাধাগ্রস্ত হতেই সে চেষ্টা করে ছাড়ানোর, কিন্তু কর্মে ব্যর্থ হওয়ার আগেই সান্নিধ্য নির্দ্বিধায় এগিয়ে আসে
সাহায্য করতে। কিছুটা নিচু হয়ে জুতোর সঙ্গে পেঁচিয়ে ধরা শাড়ি ছাড়িয়ে দেয় সে আলতো হাতে। ওকে। হুম। হালকা হাতের স্পর্শে শেহরিনের সমস্ত কায়া জুড়ে শিহরণ বয়ে যায়। বুকের ভিতরে অবাধ্য দোলা চলে। সে নেতিয়ে পড়তেই নিজেকে ধাতস্থ করে নেয়। চুপচাপ বসে পড়ে এক কোণে। সান্নিধ্য ভেতরে বসতেই সে আর চোখে তাকায় এক নজর তার পানে। লোকটার মুখরেখায় কোনো হেলদোল নেই, একদম শান্ত স্বাভাবিক। তার মতো কোনো অস্থিরতা নেই। অন্যদিকে সে ভুগছে কঠিন পিপাসায়। গলা ঠোঁট শুকিয়ে খা খা করছে। একটুখানি জল পেলে মন্দ হতো না, কিন্তু কিভাবে মুখ ফুটে বলবে ভেবে পায় না। বললে তো সঙ্গে সঙ্গে নিয়ে আসবে, এটা জানা কথা, কিন্তু বারে বারে লোকটাকে এত ঝামেলায় ফেলবে। থাক, প্রয়োজন নেই। স্যার, কোথায় যাব? সান্নিধ্য শেহরিনের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, খুলশির কোথায় যেন? আবাসিক এলাকার রোড নম্বর 1-এর গেলেই হবে। গাড়ি চলতে শুরু করে। কিছু পথ যেতেই সান্নিধ্য হাত বাড়িয়ে সামনের সিট হতে ওয়াটার বোতল এনে শেহরিনকে দেয়। মরুর বুকে জলের কণা পেতে শেহরিনের চোখ জোড়ায় স্বস্তির ঢেউ খেলে। একরাশ বিস্ময়কে পাশে ছেড়ে সে তড়িৎ হাতে বোতলের মুখ খুলে পানি পান করে। কয়েক ঢোকে পুরো পানি নিঃশেষ করে ফেলে নিমিষেই। নিজের ভেতরে খা খা করা তৃষ্ণাকে দমিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে অবশেষে। তবে লোকটার কাজে সে অভিভূত না হয়ে পারে না। কৃতজ্ঞতাপূর্ণ চোখে তাকাই ফোনের ব্যস্ত হওয়া এমপি সাহেবের দিকে। বাবা বলেন, কিছু না বলেও মুখ দেখে অনুমান করে নেওয়া ব্যক্তিগুলো চমৎকার ব্যক্তিত্বের অধিকারী হয়। এটা নাকি বিশেষ করে পুরুষ মানুষদের অন্যতম একটা গুণ। কেয়ারিং বিষয়টাকে খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়। নেতা সাহেবকে আজকে এত সময়ের পর্যবেক্ষণে শেহরিন বুঝেছে ওনার ব্যক্তিত্ব প্রখর। কোন রকমের সুযোগী সন্ধানী নয়, সে এটা স্পষ্ট বুঝেছে। কেননা তার সংযত দৃষ্টি এখনো পর্যন্ত শেহরিনের চোখ ছাড়া অন্য কোথাও যায়নি। আধো ভেজা শাড়িতে অস্বস্তিতে পড়লেও কারো সংযত দৃষ্টি তাকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। মেয়েটা কে ছিল? কোন মেয়ে? সে যে ফুলকাণ্ডে। সান্নিধ্য ফোন হতে দৃষ্টি তুলে শেহরিনের দিকে তাকাই। ঠোঁট চেপে ক্ষীণ হেসে বলে, ছিল একজন। সে কি আমি? মেবি। আমার ছবিও কি ছিল? একটাতে ছিল। আমি কেন দেখলাম না? কোন পত্রিকায় ছিল? নাম কি? ফোনের দিকে দৃষ্টি ফিরিয়ে আনে সান্নিধ্য। এই প্রশ্নের উত্তর দুদিন আগে ছিল তার কাছে, কিন্তু এখন নেই। যেখানে পত্রিকার মালিকেরই দুনিয়াতে আর অস্তিত্ব নেই, সেখানে পত্রিকার খোঁজ দিবে কিভাবে সে? পূর্ব কোন নামটাই তো মুছে ফেলে দিয়েছে সে সারা জীবনের জন্য। ভয় নেই, তোমাকে কেউ চিনতে পারবে না। আপনার কোনো ঝামেলা হয়নি? ঝামেলা? শেহরিনের হুট করে ঝামেলা শব্দটা শুনে তৌসিফের বলা কথাটা মনে পড়ে। তার ভাষ্যমতে সকল প্রকার ঝামেলার মূল কারিগরই উনি। তাকে ধরবে ঝামেলা? এটা অসম্ভব। না, কিছু না। 5 মিনিট মাত্র হয়েছে যাত্রার। এর মাঝে চলন্ত পথে মিরর ঘেঁষে কারো অনাকাঙ্ক্ষিত দৃষ্টি পড়ে শেহরিনের দিকে। একবার নয়, দুবার নয়, বারবার। একটুখানি সময় বিরতি নিয়েই তাকিয়ে থাকে তার দিকে। শেহরিন সামনের দিকে তাকাতে গিয়ে 2 হতে 3বার অযাচিত দৃষ্টির মুখোমুখি হয়। কপাল কুঁচকে সে উইন্ডোর বাহিরে নজর রাখে। মনে মনে অল্প স্বল্প কিছু গালি ছড়ে ড্রাইভারের দিকে। ফোনে নিজ কার্যে ব্যস্ত হওয়া এমপি সাহেব প্রয়োজনীয় কাজটুকু সেরে দৃষ্টি তুলে সম্মুখে লাইনে থাকা আসিফের সঙ্গে কথা বলতে বলতে তার তীক্ষ্ণ দৃষ্টিতে এসে ধরা পড়ে ড্রাইভারের চাহনি। অতঃপর সঙ্গে সঙ্গে মাঝপথেই কল কাটে সে। ফোনটা পকেটে রেখে গম্ভীর স্বর উন্মুক্ত করে বলে, গাড়ি থামাও। জি স্যার। গাড়ি থামাও। কেন স্যার? শেহরিন পাশে থাকায় সান্নিধ্য মুখে আসা গালি হজম করে নেয় অনেক কষ্টে। নয়তো এতক্ষণে হিব্রু ভাষায় গালাগালি দিয়ে উদ্ধার করে ফেলত সে। ড্রাইভার এমপি সাহেবের কড়া চাহনি দেখে গাড়ি থামিয়ে ফেলে তৎক্ষণাৎ। সান্নিধ্য দরজা খুলে নেমে ড্রাইভারকে বাইরে আসতে বলে। চলমান ঘটনায় শেহরিন ড্রাইভার দুজনেই অবাক নয়নে তাকিয়ে থাকে এমপি সাহেবের দিকে। কি হয়েছে? শেহরিনের প্রশ্নে সান্নিধ্য কোনো জবাব না দিয়ে ড্রাইভারকে গাড়ির বোনাট পার্টের দিকে নিয়ে যায়। চুপচাপ দাঁড়িয়ে থাকবে, মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না, গালে হাত দিবে না। যদি এর একটাও হয়, তাহলে আমি যেটা করব সেটা রিপিট হবে।
ড্রাইভার আহাম্মক চাহনিতে তাকাতেই সান্নিধ্য গোটানো পাঞ্জাবির হাতা আর একটু উপরে তুলে সপাটে একখানা চর গালে বসিয়ে দেয় তার। শক্ত হাতের কষিয়ে দেওয়া চরের খানিকটা শব্দ হলেও শব্দ হয় না কারো মুখ থেকে। গালের উপর আগুন জ্বলা উঠলেও হাত যায় না তার সেখানে। বিশেষ শর্ত মেনে সে চুপচাপ থাকে, কেননা শর্ত বিঘ্ন ঘটলেই আর একখানা লৌহদণ্ডের আঘাত গালে পড়বে সার। সময় থাকলে চোখে হাই পাওয়ারের চশমা লাগিয়ে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে সময় এবং পরিস্থিতি দুটোরই বিপরীতে। তাই আজকে এতটুকুই। সোজা যে সে পথে এসেছিলে সেই পথে হেঁটে চলে যাও। স্যারকে গিয়ে বলবে কালকে হালিশহর থেকে যেন গাড়িটা নিয়ে আসে। ঠান্ডা গলায় নিশ্চুপ হুমকি। শার্টের কলার ঠিক করে দিয়ে ড্রাইভারের কাঁধ চাপড় দিয়ে সান্নিধ্য তাকে পাঠিয়ে দেই ফিরতি পথে। গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় ড্রাইভার কোনো প্রকার বাঁচন ছাড়াই দ্রুত দৌড় লাগায় খানিকটা পথ যেতেই। গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় ড্রাইভার কোনো প্রকার বাঁচন ছাড়াই দ্রুত দৌড় লাগায় খানিকটা পথ যেতেই। ভুলেও পিছু ফিরে তাকায় না একবারের জন্য। সামনে এসে বসো। উনি চলে গেলেন কেন? ওনার সাফোকেটেড ফিল হচ্ছে ড্রাইভিং করতে। সাফোকেটেড ফিল হচ্ছে? এসো। সান্নিধ্য দরজা খুলে শেহরিনকে সামনে এনে বসায়, কিন্তু শেহরিনের বিস্মিত চাহনি তার নজর এড়ায় না। ভ্রুযুগল উঁচিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? মেরেছেন ওনাকে? মারবো কেন? আমি কিন্তু বুঝতে পেরেছি। তাহলে জিজ্ঞেস করছো কেন? মুখে বললেও তো হতো। এভাবে মারার দরকার কি? একটু মারামারি কম করলে হয় না? সান্নিধ্য ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নেয়। স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি স্টার্ট করতে করতে বলে, মুখে বললে ভুলে যাবে। ভুলে যেন না যাই, সেই কাজটা করেছি। নেতা সাহেবের অকপটের স্বীকারোক্তিতে শেহরিন ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে। চাহনি মেলে রাতের বৃষ্টি ভেজা রাস্তার দিকে। গাছপালাগুলো কেমন নিঃসাড় হয়ে দাঁড়িয়ে আছে দুপাশে। পাতাগুলো গা ভিজিয়ে চুপচাপ ঝিমে আছে। স্তব্ধ নীরবতায় ঢাকা ব্যস্ত সড়ক। বাকি রাস্তাটুকু দুজনেই চুপচাপ পার করে। কিছু সময়ের ব্যবধানে গাড়ি এসে থামে নিকুঞ্জ মহলের গেটের সামনে। শেহরিন শেষ মুহূর্তে ঠিকঠাক বাসার সামনে আসতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। গাড়ি হতে নামার পূর্ব মুহূর্তে মনের মধ্যে চেপে রাখাগুলো প্রকাশ করতে কিছুটা সাহস সঞ্চার করে নিজের ভেতরে। অতঃপর সামনের দিকে দৃষ্টি রেখে নির্মেদ স্বরে বলে, আমি হয়তো ভুল করছি, অনিচ্ছায় অনাকাঙ্ক্ষিতভাবে আপনার মনে আশা জোগাচ্ছি, কিন্তু আমি মোটেও এরকমটা চাই না। আপনার অনুভূতিকে আমি ছোট করছি না, কিন্তু প্রশ্রয় দিতে পারছি না। লাস্ট কিছুদিন হলো পরিস্থিতি সবসময় আমার প্রতিকূলে দেখেছে। দেখা গিয়েছে আপনার কাছ থেকে সাহায্য নেওয়া ছাড়া অন্য পথও নেই। আপনি হয়তো অনেক কিছু ধরে বসে আছেন, কিন্তু তুমিই একমাত্র মেয়ে যে আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে চলেছ। আমি চুপচাপ সেই পরীক্ষা দিয়ে চলেছি। যেখানে আমি তোমাকে সময় বেঁধে দিয়েছিলাম একদিনের জন্য, আজ সেটা 21 দিন হতে চলেছে। আর কি চাও তুমি? আমি তো উত্তর জানিয়ে দিয়েছি। অপেক্ষা করছেন কেন? সান্নিধ্য স্টিয়ারিংয়ে রাখা হাত মুঠো চেপে ধরে। স্থির মুখরেখায় শান্ত কণ্ঠে বলে, আমি চাইলেই হয়তো তোমাকে এই মুহূর্তে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিতে পারি। আমার নামে তোমাকে পরিচিত করাতে পারি, যেটা আসার সময় অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। কিন্তু আমি সেটা করব না। আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না তোমার না হ্যাঁ হয়। যদি শেষ পর্যন্ত না থাকে, অপেক্ষায় ইনফিনিটি হবে। ধরুন আমি অন্য কোথাও সেটেল হলাম, আপনার কি অধিকার রয়েছে আমার লাইফে হস্তান্তর করার? কারণ আমি তো আমার জীবনে যেটা ভালো হবে বা ভালো লাগবে সেটাই করতে চাইব বা করব। সান্নিধ্য ঠোঁটের উপর চেপে আলতো হাসে। তারপর কণ্ঠ খাদে নামিয়ে বলে, প্রেমে ব্যর্থ হওয়া পুরুষদের মতো বলতে পারছি না তোমার ভালো থাকাটাই আমি চাই, বা রবীন্দ্রনাথের সেই গানের লাইনে, তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত কষ্ট পাই। সরি, এত সহৃদয়বান পুরুষ আমি না। প্রফেশনাল লাইফে যে হারে প্যারা খাই, পার্সোনাল লাইফে দেবদাস হলে সমস্যা। আমি একটু হলেও ভালো আছি। ড্রিঙ্কস করি না, দেবদাস হলে তো আবার ড্রিঙ্কস করতে হবে। মানে? মানে তোমার ভালো লাগা ভালো থাকা সব আমার সাথেই হবে। মনস্তাত্ত্বিক যুদ্ধে যেতে চাইছি না,
জন্য তোমাকে সময় দিয়েছি, আর আমি অপেক্ষা করছি। তোমার উচিত আমার প্রশংসা করা, কারণ আমি এত ধৈর্যশীল পুরুষ কোনো কালেই ছিলাম না। অন্য কিছু হলে এতক্ষণে দফারফা হয়ে যেত। বাট বিষয়টা যেহেতু শেহরিন, সান্নিধ্যকে স্লো তো হতেই হবে। আর কিছু জানতে চাও? নেতা সাহেবের ঠোঁটকাটা জবাবে শেহরিনের কুঞ্চিত কপালের রেখা মিলিয়ে যায়। চোখ বন্ধ করে নিঃশ্বাস ছেড়ে বলে, না, মন ভরে গিয়েছে প্রেম বার্তা শুনে। তবে কষ্ট লাগছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। এত সুন্দর একটা গান লিখেছেন প্রেমিক সমাজের জন্য, যেন সহজেই তারা সারেন্ডার করে দেয়। কিন্তু আপনার মতো প্রেমিক পুরুষের কথা শুনে ধারণা পাল্টে গিয়েছে। লাইনটার জন্য লাইনটার অন্য মিনিং বের করে 12টা বাজিয়ে দিয়েছেন। কিছু বলার নেই আর। ভালো থাকুন, আসি। শেহরিন শাড়ির কুচি সামলে গাড়ির হতে নামতে থাকে। সান্নিধ্য এক হাতে তার শাড়ির আঁচলের শেষ অংশটুকু আগলে ছাড়িয়ে দেয় সিট হতে। খানিকটা এগিয়ে এসে দরজা এক হাত ধরে যাওয়ার পথ সুগম করে বলে, আবার দেখা হচ্ছে। তৎক্ষণাৎ জবাব দেয় না শাহরিন। বাসার অভ্যন্তরে প্রবেশপথে একবার পিছু ফিরে চায়, সরু চোখে তাকিয়ে বলে, হবে না। এবার ছাতা, ফোন, পার্স সব সঙ্গে রেখেই বের হব। নিকুঞ্জ মহল, রাত 10টা। আজকের সাক্ষাৎকার কেমন হলো অনিভা? ভালো। শুধুই ভালো? শেহরিন পানি নিতে এসে পরে বেকায় দেয়। এক একজনের উৎসুক নজর তার কাছে বিরক্তি লাগছে, বিশেষ করে দুই কানাবগির মায়ের। আজকের এইসব কিছুর জন্য এই দুজনই দায়ী। মেইন কালপ্রিট হচ্ছে এরাই। আবার শুনতে এসেছে সাক্ষাৎ কেমন হয়েছে, কচু হয়েছে। ভালো বলেও হচ্ছে না তাদের। এক্সট্রিম লেভেলের ভালো বলতে হবে। বলবে না সে। হয়রানি কম হতে হয়েছে নাকি? ব্যাককাল কানাবগির ছাদ ধরিয়ে দিয়েছিল সঙ্গে। কিছু বলছো না কেন অনিভা? ভালো লাগেনি? ওয়াটার পটটা ভরা শেষ হতেই শেহরিন পা বাড়ায় নিজ কক্ষে। অধিক কথা এবং জবাবদিহিতা এড়াতে ছোট করে বলে, লেগেছে। যাক, তাহলে তো আর কোনো কথাই রইল না। ওনাদেরকে কনফার্ম করো আমাদের বাসায় আসতে। একসঙ্গে সবার হই হই বাজে। শেহরিন দ্রুত কক্ষে এসে দরজা লাগিয়ে দেয়। পানির পটটার ডেস্কে রেখেই সরাসরি ফোন হাতে তুলে নেই। হ্যালো বাবা, টাইম আপ। আমি আর কিচ্ছু শুনবো না। এখন এই মুহূর্তে আমার ডাকা জরুরি মিটিংয়ে তোমার অংশগ্রহণ করতেই হবে। রিজন সাহেব অফিস হতে বাসায় ফিরে কোনো মতে ফ্রেশ হয়ে নিয়েছে তাড়াহুড়া করে। মেয়ে তার নির্দিষ্ট সময়ের আলটিমেটাম দিয়েছে। আজ একটা জরুরি মিটিং করবে সে। সেখানে তাকে ভার্চুয়ালি উপস্থিত থাকতেই হবে। জি মা, আই এম ওকে। শুরু করো এবার। অনুমতি পায় মেয়ে। এক মুহূর্ত কালক্ষেপণ না করে বিকেল হতে ঘরটার সমস্ত কিছু সবিস্তরে তুলে ধরে সে। কাহিনী সংক্ষেপ করতে গিয়েও পারে না। খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কথা বলতে থাকে এক এক করে। কর্মজীবী মানুষদের সচরাচর যে কোনো সময় ইমার্জেন্সি কল এসেই থাকে। এটাতে আমি দোষের কিছু দেখছি না। বাট এমন দায়িত্বজ্ঞানহীনতাও তার থেকে আশা করিনি। একটা মেয়েকে রাস্তায় একা ছেড়ে কিভাবে কেউ চলে যায়? ওয়েদার ভালো থাকলে সেটা এক কথা ছিল, বাট এমন বৃষ্টির দিনে না না, বিষয়টা খুবই খারাপ হয়েছে। উনি আমাকে একটাবারও বলেনি বাবা আমি কিভাবে বাসায় ফিরব। মানুষ তো মুখের কথাও বলে, বাট এই কানাবগির ছা সেটাও করেনি। আমি জাস্ট যেতে বলার সঙ্গে সঙ্গে সুরসুর করে চলে গিয়েছে। বুঝতে পেরেছি। ভাগ্য ভালো উনি এসেছিলেন, না হলে আমার এতক্ষণ রাস্তাতেই আটকে পড়ে থাকতে হতো। উনি বলতে তোমার সেই নেতা সাহেব? ওহো বাবা, তুমি স্পেসিফিকলি আমাকে বলো কেন শুধু? আমাদের নেতা সাহেব হবে না। উনি যেভাবে তোমাকে হেল্প করেছে সেই শুরুর থেকে, আই মিন রাস্তার প্যাকেট দিয়ে, মনে হচ্ছে সে জনগণ বলতে শুধু তোমাকেই চিনেছে। বাট একটা জিনিস বুঝতে পারছি না, তোমার সাথে এত দেখা হয় কিভাবে? শেহরিন এক হাতে সিটকিনি খুললে বেলকনিতে চলে যায়। গ্রিল ধরে উদাসীন গলায় বলে, জানি না বাবা। আমি চাই না তার সাথে আমার দেখা হোক, কিন্তু ভাগ্যক্রমে তার সাথে বারে বারে আমার দেখা হয়। আজকে উনি আমাকে রাস্তায় একা দেখে সব প্রোটোকল ছেড়ে চলে এসেছে। সব প্রোটোকল ছেড়ে? হ্যাঁ বাবা, আশেপাশে মানুষজন তো সব অবাক চোখে তাকিয়েছিল। নেতা সাহেব বিষয়টা ম্যানেজ করেছে কিভাবে? উনি বেশ স্বাভাবিকই ছিলেন। চলাপথে অনেকজনের সাথে হ্যান্ডশেক করেছেন, টুকটাক কথা বলেছেন।
রিজওয়ান সাহেব কিছুক্ষণ নীরবতা পালন করেন, অতঃপর নরম গলায় বলেন, যারা সত্যিকার অর্থে পুরুষ মানুষ তাদের কাছে নারী, মেয়ে, মা এই শব্দগুলো ভীষণ দামি হয় জানো কি? একদম ঝিনুক মুক্তোর মতো, যার মূল্য অগাধ, ধরাছোঁয়ার বাহিরে, সেই সাথে ভীষণ যত্নেরও। সেই সব পুরুষ নারীদেরকে এমনভাবে আগলে রাখে যেন কোনো ত্রুটি তাদের স্পর্শ করতে না পারে। এক্ষেত্রে নেতা সাহেবের কাজটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। সে কিন্তু জানতো তোমাকে সাহায্য করলে তার কর্মস্থলে ব্যাপক চর্চা হবে, তাকে অনেক কিছুর সম্মুখীন হতে হবে, এমনকি উপরি পর্যায়ে জবাবদিহিতাও করতে হবে, টিভি নিউজে আলোচনা হবে। মোট কথা একটা ব্যাড ইমেজ ক্রিয়েট হলেও হতে পারে। বাবা, এরকম কিছু একটা অলরেডি হয়েও গিয়েছে। তোমাকে বলেছিলাম না ফুলকাণ্ড, এটা নিয়ে সম্ভবত নিউজ হয়েছিল। তোমাকে কি এজন্য কিছু বলেছে সে? হুম, আমি তো জানলামই আজকে। রিজন সাহেব স্মিত হাসেন, ঠান্ডা গলায় বলেন, এগুলোকে বলে উচ্চ ব্যক্তি সম্পন্ন পুরুষ। আমি তাকে চিনি না, জানি না, বাট যতটুকু তোমার থেকে শুনে বুঝলাম তার ব্যক্তিত্ব কঠিন। বিষয়টা একটু সহজভাবে ভেবে দেখো, সে চাইলে তোমাকে দায়ী করতে পারতো বা নিজের ইমেজ ভালো রাখতে মোটেও সাহায্যের জন্য এগিয়ে আসতো না, কারণ সে কিন্তু জানতো না তুমি তাকে গাড়িতে আগেই দেখেছো। তার দিকে সে টোটালি নির্দোষ। বাট নেতা সাহেব সেসবকে পাত্তা দেয়নি, ইভেন বুঝতে পর্যন্ত দেয়নি তোমাকে। এত কিছু হয়ে গিয়েছে যে বিষয়টা হয়তো তোমার অজানাই থেকে যেত। সে যে দায়িত্বশীলের মতো কাজটা করেছে, আমি ভীষণ খুশি। বাবা, আমি অস্বীকার করছি না তার উপকার। আমি ওনাকে পুরোপুরি চিনি না, জানি না, কিন্তু যতটুকু চিনেছি তিনি মেয়ে শব্দটাকে যথেষ্ট সম্মানের চোখে দেখেন। আমরা দৃষ্টি দেখলেই বুঝতে পারি কার মনোভাব কেমন। কিন্তু বাবা, আমি আইরনি করে যাচ্ছি। এই বিষয়টা আমাকে খুবই অস্বস্তি দিচ্ছে। কিভাবে? এমপি সাহেবকে আমি একদিকে বারে বারে প্রত্যাখ্যান করে যাচ্ছি, আবার তার সাহায্য অকপটে গ্রহণ করে যাচ্ছি। বিষয়টা খুবই দৃষ্টিকটু। মানে শুদ্ধ বাংলায় প্রয়োজনে কিন্তু প্রিয়জন নয়। তোমার বিষয়টা আমি অনুধাবন করতে পারছি মা। হেমাটোফোবিয়ার কারণে তুমি এত ভীত হচ্ছ, তাই তো? ঠিক আছে, তুমি তাহলে আমাকে ক্লিয়ার করো, তুমি আসলে কি চাইছো? শেহরিন এক হাতে গ্রিল চেপে ধরে, শূন্যতে দৃষ্টি রাখতে ভেসে ওঠে এমপি সাহেবের ছোট ছোট কেয়ারগুলো আর তার বলা কথাগুলো। কিন্তু হুট করে সেই মারের শব্দ কানে আসতেই সে সজাগ চক্ষু মেলে বলে, আমি একটু শান্তি চাই। এমন একজনকে চাই যে আমাকে একটু শান্তি এবং সঙ্গতা দেবে, হানাহানি মারামারি থেকে দূরে রাখবে। সবকিছু মিলিয়ে আগে আমার একটু সময় প্রয়োজন। একসঙ্গে এত চাপ নিতে চাইছি না। ঠিক আছে, বাট একটা সমস্যা হয়ে গিয়েছে। তৌসিফের বাবা আমাকে ফোন করেছিলেন। তারা ভীষণ উৎসাহী তোমাকে তাদের পরিবারে পুত্রবধূ করে নিতে। আমাকে এক প্রকার অনুরোধ করে ফেলেছেন। তারা যথাসম্ভব দেশে ফিরে বিয়েটা সম্পন্ন করতে চান। এক্ষেত্রে আমাকে না বলে যদি তোমার মামাকে জানাতো, তাহলে আমি না করে দিতাম বা সময় চাইতাম, কিন্তু এখন ফিরিয়ে দেওয়াটাও একটু খারাপ দেখায়। বাবা, এই লোকটার সঙ্গে ফার্স্ট মিটে আমার খারাপ ইমপ্রেশন তৈরি হয়েছে। জানি না এর আদ্যপ্রান্ত কেমন কি হবে। হুট করে বিয়েটা হলে পরিণতি কি খুব একটা ভালো হবে? আমি আসলে নিজেও কনফিউজড। তবে কালকে আসছি চট্টগ্রামে, যেহেতু শুক্রবারে তৌসিফের ফ্যামিলির লোকজন আসবে তোমাকে দেখতে। বাবা হিসেবে আমার উপস্থিত থাকাটা জরুরি। তখন না হয় দুজনের সঙ্গেই দেখা করব। দুজন কে কে? নেতা সাহেব আর তৌসিফ। নেতা সাহেবের সঙ্গে দেখা করে কি করবে তুমি? তাকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করব, জানবো, অতঃপর তোমার সমস্যাটা তাকে খুলে বলবো। বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে, কারণ ছেলেটার কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে সে সত্যিই তোমার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে। কারো মন ভাঙার অধিকার আমাদের নেই। আমি জানি না সে বুঝবে কিনা, তবে বুঝলে হয়তো ভালোই হবে। তার প্রতি একটুও কি তোমার পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়নি? অস্বীকার করছি না, একটু তৈরি হয়েছে। বাট ক্যাডার বলেছে সে নাকি কর্মজগতে আসলেই ডেঞ্জারাস। মা, আমরা মানুষের বিবেচনায় মানুষকে বিচার করব না। আমরা নিজেরা যেটা দেখব, জানবো, বুঝবো, সেটা দেখে বিচার করব, কেমন? হুম, আচ্ছা আমি আসছি, চিন্তা করো না তুমি। বাবা? জি মা।
অন্য দিনের তুলনায় আজকে ওনাকে নিয়ে আমি বেশি ভাবছি কেন? হতে পারে তোমার তাকে একটু একটু করে ভালো লাগছে। বুঝতে পারছি না। ভালো মন্দ দুটো মিক্সড হয়ে আমাকে হয়রানি করে তুলছে। ভালোবাসা, ভালো লাগা, সংসার জীবন, নতুন জীবন, এগুলো নিয়ে আমি অনেক ভয়ে থাকি বাবা। আমি তোমাকে ছাড়া নিজে একটা সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারি না। সেখানে এত কিছু মেনটেন করব কিভাবে? হা হা। এখন বলছো কিভাবে কি করবে, কিন্তু দেখো 2-3 বছর পর তুমি কতটা পরিবর্তন হয়ে যাবে। সব পারবে ইনশাল্লাহ। তখন বাবা ছাড়াও অনায়াসে চলতে পারবে। প্লিজ বাবা, এই কথাটা বলো না। তোমাকে ছাড়া আমি চলতে চাই না। আমি সারা জীবন তোমার হাত ধরে এইভাবেই চলতে চাই। তুমি ছাড়া আমাকে কেউ বোঝার নেই। আমি বাবা হয়ে দোয়া করি তোমার জন্য। তোমার জীবনে যেন সেই মানুষটাই আসে যে তোমাকে বাবার মতো আগলে রাখবে। তবে ভালোবাসা পায়ের তলায় এলে কখনো ঠেলে ফেলে দিও না। এই ভালোবাসার অভাবে কত মানুষ নিজের জীবনকে শেষ করে দেয়, থামিয়ে ফেলে নিজের অস্তিত্ব। এটা এক অমূল্য জিনিস। নিজের প্রতি সৎ থাকবে, কোনো ধরনের অবৈধতার মধ্যে যাবে না। যদি কখনো কাউকে মনে করো সে তোমার জন্য পারফেক্ট, আমি নিজে বিবেচনা করে তার হাতে তুলে দেব। তবুও কখনো নিজের সম্মানটাকে নষ্ট করবে না, কেমন? জি বাবা, অবশ্যই। তুমি চিন্তা করো না। ওনারা দেখতে আসলেই তো বিয়ে হবে না। আর আমি তোমার ইচ্ছার বিরুদ্ধেও কখনো যাব না। আমি তোমাকে সময় দিব। তুমি সুন্দরভাবে ভাবনা চিন্তা করে যেটা ঠিক মনে হবে আমাকে জানাবে। কারণ আমি নিজেও চাইছি আমার মেয়েটা একটা নতুন জীবনে পদার্পণ করুক, একজন ভালো সঙ্গী আসুক, যে তার এই একাকিত্বগুলো ধুয়ে মুছে ফেলবে। শেহরিন অদূর পানের চেয়ে মলিন হাসে। যদি পৃথিবীতে সুখ শান্তি কেনাবেচা হতো, সে নিশ্চিত বাবা সর্বস্ব দিয়েও তার জন্য তা কিনে আনতো। বাবা, একটা প্রশ্ন করি? জি করো। আচ্ছা, আমি এমপি সাহেবের বিরুদ্ধে এত কথা বলি, এত সমস্যা তুলে ধরি, তুমি কখনো কেন তার বিপক্ষে কথা বলো না? সবসময় তার পক্ষই নিয়েই কথা বলো। তুমি কি জানো এটা রেয়ার একটা চিত্র? আমাদের সমাজে বেশিরভাগ বাবা মাই কিন্তু এরকমটা করবে না। ছেলে বা মেয়ের পক্ষেই থাকবে। তুমি বিপক্ষে কেন? রিজওয়ান সাহেব দীর্ঘশ্বাস ছাড়েন। জানালার পর্দা সরিয়ে দিয়ে নির্মল হাওয়ায় স্থির কণ্ঠে বলেন, আমি কেন তার বিপক্ষে যাব মা? আমি তার সম্পর্কে অজ্ঞাত। ভুল খারাপ কাজ আমরা সবাই করি। নির্দোষ আমরা কেউই নই। না জেনে শুনে আমাদের কারোর উপরই আঙ্গুল তোলা উচিত নয়। হতেও তো পারে তার হাজারো খারাপের ভিড়ে অনেক ভালো গুণ আছে, যেগুলো তোমার আমার অজানা। শুধু সে কেন তৌসিফের বিষয়টাও আমার কাছে একই। দূর থেকে কাউকে আমি জাজ করতে চাই না। তাদের সম্পর্কে না জেনে খারাপ মন্তব্য করতে চাই না। সুতরাং আমি আমার মেয়েরও পক্ষে, তাদেরও পক্ষে। শেহরিন ফিক করে হেসে ফেলে বাবার কথাই। দাঁত ধারা নখ খুঁচিয়ে বলে, হুম, বুঝলাম। আমার বাবা হচ্ছে নিরপেক্ষ ভোটার। রিজওয়ান সাহেব মেয়ের কথাই জোরালো শব্দে হেসে ওঠেন। অতঃপর কিছু একটা টুকটাক কথাবার্তা সম্পন্ন করে ফোন রেখে দেয় শেহরিন। নিকষ কালো রঙের আকাশের দিকে তাকিয়ে থাকে কতক্ষণ। সে এক দৃষ্টিতে দ্বিধাদ্বন্দ্বের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে। কি করবে, কি সিদ্ধান্ত নেবে? নেতা সাহেবকে কি করে বোঝাবে সে কতটা দুর্বল চিত্তের একটা রমণী? আচ্ছা, অপেক্ষায় ক্লান্ত হয়ে উঠলে সে কি পথ ছেড়ে দিয়ে চলে যাবে, নাকি সত্যি তার অপেক্ষা অসংজ্ঞায়িত হবে? হিসেব নিকেশের রাত্রি শেষে ধরে নিতে আসে আলো। বেলা গড়িয়ে গড়িয়ে এসে ঠেকে 11টার কাছে। আজকের ক্লাস 11:45 হতে শুরু। দৌড়ঝাঁপের মধ্যে তৈরি হচ্ছে শেহরিন। ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে। আঠার মতো ঘুম লেগে রয়েছিল চোখে। কোনো মতে তা ছাড়িয়ে এখন দৌড়চ্ছে সে ভার্সিটির উদ্দেশ্যে। ড্রয়িং রুমে দুই বান্ধবীর গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে। থেকে থেকে টিভির পানে চেয়ে খিলখিলিয়ে হাসছে একে অপরে। শেহরিন ব্যস্ত পায়ে পাশ কাটিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ায়। মাথায় বাঁধা পনিটেলটা সজোরে টেনে নজর দেয় টিভির পানে। সেই সঙ্গে শ্রবণেন্দ্রিয় সজাগ করে চলমান তাদের কথা শুনতে। সাদা পাঞ্জাবি পরা একজন সুদর্শন পুরুষকে দেখা যাচ্ছে টিভিতে। মানুষটির চোখে কালো সানগ্লাস। মুখরেখা নির্মল শান্ত হলেও রোদের তেজ এসে কপালে খানিকটা ভাঁজ তৈরি করে দিয়েছে। থুতনিতে ডান হাত রেখে বসে আছেন বেশ চুপচাপ। ঠিক তার দুপাশে সারি সারি চেয়ারে বসে অনেক বয়োজ্যেষ্ঠ নেতাকর্মী। স্টেজে দাঁড়িয়ে কেউ একজন ভাষণ দিচ্ছেন জোরালো গলায়।
দোস্ত, ব্যাটার চাহনিটা একবার দেখ, মারাত্মক লেভেলের। আমি তো চোখই সরাতে পারি না। অ্যাটিটিউড তার শিরায় শিরায়। বসার স্টাইলটা দেখেছিস? ব্যাটার যেমনে থাকে সেরকমই সুন্দর লাগে দেখতে। বিলিভ মি মোমো, আমি যদি ক্লাস 9-এ না পড়ে ইন্টারে পড়তাম, নিশ্চিত এর পেছনে ঘুরতাম। মোমো আরশির চলমান কথায় শেহরিনের চোখ দুটো বড় বড় হয়ে যায়, কানে দিয়ে বের হয় গরম ধোঁয়া। টিভির স্ক্রিনে সম্ভবত কোনো একটা দলীয় সমাবেশ চলছে, সরাসরি সম্প্রচার করছে চ্যানেলটিতে। আর সেখানেই দৃশ্যমান হচ্ছে নেতা সাহেব। একটু পরপরই তাকে দেখাচ্ছে খাটাস ক্যামেরাম্যান। কুল শেহরিন, কুল। তুই রেগে যাচ্ছিস কেন? তোর কি? তুই ভার্সিটি যা। তুই তো আর নেতা সাহেবকে পছন্দ করিস না। শেহরিন নিজেকে ধাতস্থ করে, তীক্ষ্ণ চোখের দৃষ্টি সরিয়ে দরজা খোলা মুহূর্তেই ভেসে আসে। ক্লিন শেভের চেয়ে এরকম খোঁচানো দাড়িতে বেশি ভালো লাগে আমার। আজকের লুকটা একদম ঠিকঠাক। শেহরিন এক পলক ফিরে চায়। টিভির স্ক্রিনে আবারও নেতা সাহেব। কালো সানগ্লাসে আজকে একদম সত্যিকারের নেতা নেতা লাগছে। পায়ে জুতো পরা বাদ দিয়ে সে হনহনিয়ে হেঁটে আসে সোফার কাছে। টেবিলে রাখা রিমোট চেপে ফট করে বন্ধ করে দেয় টিভি। পড়া নেই তোমাদের? টিভিতে কি এত? যাও পড়তে বসো। হুট করে শেহরিনের উচ্চ গলায় বলাই কথায় নিজেদের চলমান গসিপ থামায় মোমো আরশি। হতবাক দৃষ্টিতে তাকায় দুজনের তার পানে। কি হলো? আমার দিকে তাকিয়ে আছো কেন? যাও। যাচ্ছি। শেহরিন দুজনকে থামিয়ে রিমোটটা টেবিলে রেখে আবারও চলে যায় দরজার কাছে। তড়িঘড়ি করে জুতো পরে বাইরে যেতেই মোমো আসি আবারও টিভি চালু করে তৎক্ষণাৎ। দুশিরি পার হতেই শেহরিনের গতিরোধ হয়ে আসে। বুঝে যায় ইঁচড়ে পাকা দুটো আবারও টিভি চালু করেছে। নিজেকে সে শান্ত করার চেষ্টা করে। চোখ বন্ধ করে শ্বাস টেনে টেনে বলে, আমি কেন হাইপার হচ্ছি? আমার কি তাতে? অবাধ্য মনকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই সে। নিজেকে শান্ত করতে না করতেই পর মুহূর্তে কর্ণকুহরে এসে পৌঁছায় আবারও হাসির শব্দ, যা তাকে এক নিমেষেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয়। নিজেকে আটকিয়ে রাখা কষ্টসাধ্য হলে জুতো পরেই মেইন ডোর খুলে সরাসরি ভিতরে প্রবেশ করে সে। ফের টেবিল হতে রিমোট তুলে টিভি অফ করে দেয়। অতঃপর রিমোটটা ব্যাগের পকেটে ঢুকিয়ে নিয়ে চলে যায় ভার্সিটির উদ্দেশ্যে। শেহরিনের চুপচাপ এমন কাণ্ডে মোমো আরশি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। হতাশার নিঃশ্বাস ফেলে বলে, কি হলো ব্যাপারটা? জেলাসি, জেলাসি। এমপি সাহেবের গার্লফ্রেন্ডও হয়তো এত জেলাসি ফিল করতো না যতটা তার বোন করছে মোমো। ডাউট লাগছে আমার। বন্ধুরা, আজকের গল্পের নাম রাজনীতি বনাম প্রেমনীতি। পরের পর্ব চান কিনা কমেন্টে জানাবেন।